হে শিকারী, তুমি আমাকে মেরো না। আমি তোমার কি ক্ষতি করেছি? হরিণ, তোমাকে মারা বা ধরার আমার কোনো শখ নেই। এই সব কিছুই আমি আমার এই পাপী পেটের জন্য করি। আমি যদি এই কাজ না করি তাহলে খাবোটা কি? সারা দিন হয়ে গেল, শুধু একটাই পাখি পেয়েছি, আর সেটাও মরে গেছে। এটা তো কেউ কিনবেও না। এমনিতেও আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। এবার বাড়ি ফিরে যেতে হবে। আরে, এখানে তো একটা হরিণ বসে আছে। হরিণটা শিকার করতে পারলে বেশ চড়া দামে বিক্রি করতে পারবো। এইসব কথা ভেবে শিকারী তার ধনুক বাণ সেই হরিণের দিকে তাক করে। ধনুক থেকে তীর ছুটতেই সেটি ছোট হরিণের পায়ে গিয়ে লাগে। হরিণ ছটফট করতে করতে মাটিতে পড়ে যায়। বাহ বাহ, আরও একটা শিকার পাওয়া গেল। এটা বিক্রি করে কয়েকদিনের খাবার হয়ে যাবে। হে শিকারী, তুমি আমাকে মেরো না। আমি তোমার কি ক্ষতি করেছি? হরিণ, তোমাকে মারা বা ধরার আমার কোনো শখ নেই। এই সব কিছুই আমি আমার এই পাপী পেটের জন্য করি। আমি যদি এই কাজ না করি তাহলে খাবোটা কি? শিকারীর এই কথা শুনে হরিণটি তার অসহায় অবস্থা বুঝতে পারে। হে শিকারী, তুমি আমাকে বিক্রি করো না। তুমি আমার চিকিৎসা করে নিজের সাথে রাখো। আমি তোমার ভাগ্য বদলে দেব। ঠিক আছে, আমি তোমাকে বিক্রি করব না, কিন্তু তুমি কি সত্যিই আমার ভাগ্য বদলে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ শিকারী, আমি একদম ঠিকই বলছি। আমার কথা বিশ্বাস করো। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে আমার বাড়ি। এরপর শিকারী সেই হরিণটিকেও নিজের সাথে নিয়ে চলে যায় বাড়ির দিকে। এখন তুমি এখানেই বসে আরাম করো। কালকের মধ্যে তুমি একদম ঠিক হয়ে যাবে। আরে বাহ, তুমি তো একদম ঠিক হয়ে গেছো। আচ্ছা, এখন তুমি এখানে থাকো, আমি শিকারের জন্য যাচ্ছি। আরে না না শিকারী, এখন থেকে তুমি শিকার করবে না। কিন্তু আমি যদি শিকার না করি তাহলে পয়সা কোথা থেকে আসবে? তুমি হয়তো ভুলে গেছো যে আমি তোমাকে বলেছিলাম আমি তোমার ভাগ্য বদলে দেব। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, কিন্তু তুমি করবেটা কি? শিকারী, তুমি যাও আর বাজার থেকে কিছু চিনি আর দুধ কিনে নিয়ে এসো। কিন্তু আমার কাছে তো মাত্র একটি মোহর আছে, এতে আর কতটাই বা দুধ চিনি পাবো? আরে, এক মোহরে যতটুকু চিনি আর দুধ পাওয়া যায় তুমি ততটুকুই শুধু নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি চিনি দুধ আনতে যাচ্ছি। এই নাও, আমি চিনি দুধ নিয়ে এসেছি। ঠিক আছে, তুমি এই চিনি দুধ এখানেই রেখে দাও। আরে, এই এত সুন্দর রাজকীয় মিষ্টি কে রেখেছে? এখানে তো কেউ নেই। আরে হরিণ, এই রাজকীয় মিষ্টি কে নিয়ে এসেছে? আরে শিকারী, তুমি বেশি অবাক হইও না। এই মিষ্টি আমিই বানিয়েছি। কি? এই মিষ্টি তুমি বানিয়েছো? আমার তোমার কথা বিশ্বাস হচ্ছে না। তুমি আমার কথা বিশ্বাস করো, এটা আমিই বানিয়েছি। এখন তুমি এই মিষ্টিগুলো নিয়ে বাজারে বিক্রি করে এসো। এমনটা কিভাবে হতে পারে? একটা হরিণ এত সুন্দর রাজকীয় মিষ্টি কি করে বানাতে পারে? আমার তো মনে হচ্ছে এটা কোনো সাধারণ হরিণ হতে পারে না। এর রহস্যটা তো আমাকে জানতেই হবে। মিষ্টি নিয়ে যান, মিষ্টি নিয়ে যান, রাজকীয় মিষ্টি নিয়ে যান। এমন রাজকীয় মিষ্টি আপনারা কখনো দেখেননি।
আরে ভাই, এই মিষ্টি কি দাম চাইছো? ভাই, একটি মিষ্টি 25 মোহর। আরে বাহ, এই রাজকীয় মিষ্টি তো আকর্ষণীয়। আমি আজ পর্যন্ত এমন রাজকীয় মিষ্টি দেখিনি। আমি যদি এই মিষ্টি রাজাকে দেই তাহলে রাজা খুব খুশি হবেন। আরে ভাই, তুমি এই মিষ্টি কি দাম চাইছো? ভাই, এই মিষ্টির দাম আমি 25 মোহর রেখেছি। ঠিক আছে, এই নাও মোহর, আর এই মিষ্টিগুলো আমাকে দিয়ে দাও। শিকারী মোহর নিয়ে মিষ্টিগুলো মন্ত্রীকে দিয়ে দেয়। আরে বাহ, আজ তো তুমি আরো বেশি সুন্দর মিষ্টি বানিয়েছো। কিন্তু এত সুন্দর মিষ্টি বানানো কোনো সাধারণ হরিণের কাজ নয়। তুমি কে? এই হরিণ বেশে কেন থাকো তুমি? আমি তোমার আসল রূপ জেনে গেছি। বলো, তুমি কে? সত্য, আমি কোনো হরিণ নই। আমি রূপরাজ্যের রাজকুমারীর রূপকথা। এই ঘটনা অনেক বছর আগের। আমার পিতা রাজা বীরবলের কোনো সন্তান ছিল না। মহারাজ, আপনি অন্য বিবাহ করে নিন। না মহারানী, আমি এমনটা করতে পারবো না। আমার কোনো সন্তান হোক বা না হোক, আমি দ্বিতীয় বিবাহ করব না। শুনেছি লালচূড়া পাহাড়ে একজন সাধু থাকেন, আমরা তার কাছে যাব। আমার পূর্ণ বিশ্বাস তিনি আমাদের সাহায্য করবেন। মহারাজ, আপনি ঘাবড়াবেন না। আপনার ভাগ্যে সন্তানের সুখ অবশ্যই লেখা আছে, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা? কিন্তু কি সমস্যা সাধু বাবা? মহারাজ, আপনার একটি কন্যা সন্তান হবে, কিন্তু আপনার কন্যা যতদিন পর্যন্ত না 18 বছরের হচ্ছে ততদিন পদ্মাবতী বনের মাঝে একটি ছোট কুঠি বাড়ি রয়েছে, সেখানে তার বনবাস করতে হবে। তবে মনে রাখবেন, ভুল করেও যদি সূর্যের আলো তার শরীরে পড়ে তাহলে খুব বড় অঘটন হয়ে যাবে। ঠিক আছে বাবা, আমি আপনার কথা মনে রাখব। রাজকুমারীর 18 বছর পূর্ণ হওয়ার শেষ দিনে সে জানালা দিয়ে রিমঝিম বৃষ্টি অনুভব করছিল। সে তার নিষেধাজ্ঞার কথা ভুলে বৃষ্টিতে ভেজার জন্য ঘর থেকে বাহির হয়। হঠাৎ করে বৃষ্টির মধ্যে সূর্য উঠে তার গায়ে কিরণ দিয়ে বসে। সঙ্গে সঙ্গে একটি রাক্ষস সেখানে উপস্থিত হয়। রাজকুমারী, আমি ক্ষুধার্ত, আমাকে মাংস খাওয়াও, না হলে আমি তোমায় খেয়ে ফেলবো। রাক্ষস, আপনি আমাকে মারবেন না, আমার উপর দয়া করুন। আরে বাহ, রাজকুমারী তো অনেক সুন্দর। যদি এই রাজকুমারী আমার স্ত্রী হতো তাহলে কতই না ভালো হতো। ঠিক আছে, আমি তোমাকে মারবো না, কিন্তু তোমাকে আমার বিয়ে করতে হবে। চলো আমার সাথে। রাক্ষস রাজকুমারীকে হরিণ বানিয়ে খাঁচায় বন্দি করে। হরিণটি কোনোভাবে খাঁচা খুলে পালিয়ে ঋষির কাছে পৌঁছায়। ঋষি তাকে অভিশাপ থেকে মুক্তির উপায় বলে দেন। রাজকুমারী, তোমাকে তোমার আসল রূপ ফিরে পেতে হলে
কপোতাক্ষ নদীতে স্নান করতে হবে। তবে হ্যাঁ, এক অমাবস্যার রাতে ঠিক 12:01 কপোতাক্ষ নদীতে হাঁটু জলে দাঁড়িয়ে এই কাগজে লেখা মন্ত্রটা 23 বার পাঠ করে স্নান করতে হবে। তবে মনে রেখো, প্রতিটি মুহূর্তে কিন্তু তোমার জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করবে। ঋষির কাছ থেকে মন্ত্রলিখিত কাগজটা নিয়ে রাজকুমারী একটি গুহায় আশ্রয় নেয়। সে অমাবস্যার রাতের জন্য অপেক্ষা করতে থাকে। কি বন্ধুরা, কি হয়েছিল পরের ঘটনায়? যে রাজকুমারী হরিণের রূপেই রয়ে গেল। তবে কি রাজকুমারী অশুভ শক্তির কাছে পরাজিত হয়েছিল? সকল প্রশ্নের উত্তর জানতে পারবে দ্বিতীয় পর্বে।